হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার ক্লাস। চলছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলিউশন সেকেন্ড ইউনিট টেস্টের। এর আগে আমি অলরেডি 1 থেকে 11টি স্কুল সলভ করে দিয়েছি। যদি দেখা না থাকে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। রিপিট কোশ্চেনগুলো আমি বারবার করবো না, সুতরাং তোমরা ওখান থেকে অবশ্যই আগের স্কুলগুলো দেখে নেবে। তো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বলছে, দেখো বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে। তো এই ধরনের অঙ্ক যেটা করবে তোমরা, যার উপরে বলবে সেটা 100 টাকা ধরবে। আমি জাস্ট বোঝানোর জন্য অল্প অল্প রাফ করে সঠিক উত্তর কী হবে সেটা আমি এনে দিচ্ছি, ঠিক আছে। এখানে ভালো করে দেখো, বিক্রয় মূল্যের উপর 100% ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য তোমরা ধরে নেবে 100 টাকা। এবার 20% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল, এখান থেকে ক্রয় মূল্য বার করা যাবে। ক্ষতি হয়েছে মানে বুঝতে পারছো ক্রয় মূল্য বেশি ছিল, কত টাকা, 25%, তাহলে এখানে 25 হবে। তাহলে 25 আমাদের যোগ করতে হবে, তাহলে হবে 125 টাকা ছিল আমাদের ক্রয় মূল্য। তাহলে বলেছে যে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার নির্ণয় করতে হবে। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির হার বললে তোমরা আগে দেখবে ক্ষতি কত হচ্ছে। ক্ষতি হচ্ছে, এখান থেকে আমরা ক্ষতিটা একটু বার করে নিই। ক্ষতি হবে 125 মাইনাস 100, তার মানে শুধু 25 টাকা। অতএব আমাদের বলেছে যে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতিটা কি হবে, ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতির সূত্র হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য দেখো কত, 125 টাকা ইন্টু 100%, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি, এই ফর্মুলা ব্যবহার করলে হয়ে যাবে। তো 25 দিয়ে কাটলে তোমরা জানো 5 25 125, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 20% হবে সঠিক উত্তর। তো নেক্সট অঙ্কে চলে আসি। বলছে যে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই বর্ধিত এবি ও ডিই এফ বিন্দুতে মিলিত হয়, এফ এর মান কত হবে, অর্থাৎ এর কোনটার সাথে সমান হবে। তো আমরা এটা যেভাবে করব সেটা হলো, ফার্স্ট আমরা একটা ছবি আঁকবো, সেটা হচ্ছে একটি সামান্তরিক এবিসিডি সামান্তরিক। তো এ বি সি ডি সামান্তরিক। এই এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই, তার মানে এটা হচ্ছে ই। এবার বলেছে এ বি আর বর্ধিত ডিই, ঠিক আছে। এ বি এবং বর্ধিত ডিই পরস্পর এফ বিন্দুতে ছেদ করেছে, তার মানে বুঝতেই পারছো এই এই সেই এফ বিন্দু। তাহলে আমাদের বলছে যে এফ এর মানটা কত এ বির সাথে সমান হবে। তার মানে আমাদের বলতে চেয়েছে যে এই এফটা এ বির কত গুণ, সেটা আমাদের বার করতে হবে। তো ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম প্রমাণ করা যায়, যেহেতু এমসিকিউ প্রমাণ করার দরকার নেই। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে। তাহলে এই বাহুটার সাথে যদি এই বাহুটা সমান হয়, ভালো করে দেখো এই বাহুটার সাথে কিন্তু এ বি বাহু সমান, কারণ এটা কি সামান্তরিক, বিপরীত বাহু সমান। তাহলে এ বির সাথে সিডি সমান, আবার সিডির সাথে এফ বি সমান। তার মানে আমরা বলতে পারি না যে এ বি যত বড় এফ বি তত বড়। তার মানে আমরা বলতে পারি এফটা হবে 2 বির সাথে সমান, এফটা হবে এ বির দ্বিগুণ। তার মানে সঠিক উত্তর কিন্তু বি। তারপর একটা কোশ্চেন দিয়েছে, দেখো যে একটা রাশি দিয়েছে, দিয়ে বলছে এর একটি উৎপাদক হচ্ছে x+1, তাহলে কে এর মান কত। তো এই যে উৎপাদক হবে, যেটা বলবে, যে রাশিটা বলবে উৎপাদক, সেটা সমান সমান 0 ধরে x এর মান বার করে বর্ডারে বসিয়ে দেবে, দিলে যেটা বেরোবে সেটা সমান 0 করলে কে এর মান বেরিয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা ছোট রাশি কি দেখতে পাচ্ছি, x+1, এটা ইকুয়াল টু আমরা 0 করবো, যে উৎপাদক বলবে সেটা সমান 0 করবে, তাহলে x এর মান -1। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে বড় রাশিটার কথা বলেছে, x⁻210 প্লাস 2x⁻99 প্লাস k ইন্টু x+2, এই রাশিটির একটি উৎপাদক কিন্তু বলেছিল x+1, তাহলে k এর মান কত। তাহলে এখান থেকে x এর মান -1 পেয়ে সেটাই বসিয়ে দেবো, তাহলে -1⁻210 প্লাস 2 ইন্টু -1⁻99 প্লাস k ইন্টু -1 প্লাস 2, অর্থাৎ x এর জায়গায় সব -1। এবার দেখো -1 পাওয়ারে কি আছে, জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে -1টা হয়ে যায় শুধু 1। আচ্ছা, এখানে দেখো -1 পাওয়ারে আছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থাকলে কি হবে, এটা হয়ে যাবে -1, -1টা -1ই থাকবে, ঠিক আছে। তো -1 এর সাথে 2 গুণ করলে -2। আচ্ছা, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে আসবে আমাদের k। তার মানে আমরা বলতে পারি যে k-1, এটা ক্যালকুলেশন করলে -1 হচ্ছে, k-1। এবার যেহেতু এটি উৎপাদক, তার মানে k-1 = 0 হবে। আমরা বলতে পারি যে শর্ত অনুসারে k-1 = 0, তাহলে k এর মান আসবে 1। আচ্ছা, 1 এখানে সঠিক উত্তর।
তার মানে ডি অপশনটি। তাহলে বলছি একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাদের পরিসীমার অনুপাত এর মধ্যে কোনটা হবে? দেখো বৃত্ত এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তো বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরবো আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরবো, তাদের ক্ষেত্রফল সমান করে দেবো, তাহলে আর আর এর মধ্যে একটা সম্পর্ক পাবে। ঠিক আছে, তার মানে আমি বলতে চাইছি তোমরা যদি বৃত্তের ব্যাসার্ধ আর ধরো আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরো, এবার এদের বৃত্ত এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলেছে, তার মানে আমরা সেখান থেকে প্রশ্ন অনুসারে বলতে পারি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে তোমার পাই আর স্কোয়ার, এটার সাথে সমান বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, এটি বৃত্তের ব্যাসার্ধ ধরেছ, এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এই দুটো সমান। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এ বা আর যে কোনো একটা মান বার করতে পারি, এর মানটা বার করি, এর মান আসবে রুট রুট পাই আর স্কোয়ার, তার মানে কি হবে রুট পাইটা থাকবে আর আটটা বাইরে বেরিয়ে আসবে, রুট পাই আর, এর মান রুট পাই আর। ঠিক আছে, এবার বলেছে কি এই যে বৃত্ত আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত, অতএব পরিসীমার অনুপাত কি হবে, বৃত্তের পরিসীমার সূত্র কি 2 পাই আর, আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি 4 তাই না? তাহলে এই অনুপাতটা কত সেটা আমাদের বার করলে হয়ে যাবে। তো ভালো করে দেখো, এখানে আমরা 2 পাই রেখে দিচ্ছি, আটটাও রেখে দিচ্ছি, 4, তারপর দেখো এ আছে, এর মানটা কত, এর মান হচ্ছে রুট পাই আর। এর ভালো করে দেখো, এখানে আমরা যদি 2 দিয়ে কেটে দেই তাহলে এখানে পড়ে থাকছে একটা পাই আর, তো এখানে আর আরও কেটে যাচ্ছে, মানে শুধু পড়ে থাকছে পাই। দেখো 2 আর কেটে দিলে এখানে পড়ে থাকছে শুধু একটা পাই, আর এইদিকে পড়ে থাকছে একটা রুট পাই আর একটা 2 থাকছে। এবার পাইয়ের মান তোমরা বসিয়ে দাও 22/7, তাহলে পাইয়ের মান হচ্ছে কত 22/7। ঠিক আছে, ইস 2, এটা 2 কিন্তু এখানে আছে, 2 রুটের মধ্যে ওরকম আমরা বসিয়ে দিলাম 22/7। এবার ভালো করে দেখো এটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে কাজ করতে পারি, এই যে 22/7 আছে আর এখানে রুট 22/7, এই যে শুধু 22/7 আছে, এই শুধু 22/7টাকে আমরা বলতে পারি রুট 22/7 ইন্টু রুট 22/7, দুটো রুট সংখ্যা গুণ করলে একটা ভালো সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 রুট 22/7। এবার দেখো এই রুট 22/7 এই রুট 22/7 একটা করে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত রুট 22/7 আর এই সাইডে পড়ে থাকছে 2। এবার ভালো করে বুঝবে এই যে রুটটা 22ও পাবে 7ও পাবে, তার মানে অ্যাকচুয়ালি কেমন হবে, এটা হবে রুট 22 বাই রুট 7 আর ডান দিকে ইস টু 2 আছে, তাহলে রুট 22 ইস টু 2 রুট 7 এটা। এবার এই উত্তরটা দেখো এর মধ্যে একটাও পাওয়া যাচ্ছে না, দেখো অপশানগুলোর মধ্যে একটাও পাওয়া যাচ্ছে না, তাহলে একটা কাজ করতে হবে, কাজটা হলো এইখানে রুট 22 মানে আমরা করতে পারি 11×2 = 22, তাহলে 2 ইন্টু 11, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে তোমার 2 মানে রুট 2 ইন্টু রুট 2 আর একটা রুট 7, এটা করে কী লাভ হলো, এটা হচ্ছে রুট 2 ইন্টু রুট 11 আর এটা হচ্ছে রুট 2 ইন্টু রুট 2 ইন্টু রুট 7, তার মানে এখানে একটা করে রুট 2 যদি আমরা ক্যান্সেল করি তাহলে রুট 11 পড়ে থাকছে আর এখানে রুট 2 আর রুট 7 রুট 14। সো কমপ্লিট হয়ে গেল, উত্তরটা একটু বড় হয়ে গেছে, শর্ট করা যেত কিন্তু বাই দিয়ে করবে তোমরা শর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি শর্ট করার চিন্তাই করিনি, ওই জন্য একটু বড় হয়ে গেছে। তো সঠিক উত্তর হচ্ছে রুট 11 ইস টু রুট 14, সঠিক উত্তর হবে এটা। তোমরা যদি এটাকে শর্ট করতে চাও প্রথমেই তোমরা এই ইস্টুটাকে বাই দিয়ে লিখবে, বাই দিয়ে লিখে গোটাটাকে একটা রুটের মধ্যে নিয়ে আসবে, গোটাটাকে একটা রুটের মধ্যে নিয়ে এসে কাটাকুটি করলে তোমরা কিন্তু অতি দ্রুত উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার কোনো একটি শ্রেণীর মধ্যবিন্দু এম উচ্চ সীমানা ইউ হলে নিম্ন সীমানা কত হবে, তো আমরা নিম্ন সীমানা ভি ধরে নেবো। ঠিক আছে, ভি ধরে নেবো, উচ্চ সীমানা ইউ দেওয়া আছে, মধ্যবিন্দু এম দেওয়া আছে, সেখান থেকে আমরা ভি এর মানটা বার করে নিতে পারবো। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিম্ন সীমানাটা ভি ধরে নেবো, উচ্চ সীমা ইউ দেওয়া আছে, আমরা নিম্ন সীমাটা ধরে নেবো ভি। এবার আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে নিম্ন সীমা ভি প্লাস উচ্চ সীমা ইউ বাই 2 ইজ ইকাল টু মধ্যবিন্দু, মধ্যবিন্দু আমাদের এম। তাহলে আমরা বলতে পারি না এখান থেকে ভি এর মান কত, ভি প্লাস ইউ ইকুয়াল টু 2m, তার মানে আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু 2m মাইনাস ইউ, তাহলে সঠিক উত্তর হবে 2m মাইনাস ইউ। সো সঠিক উত্তর আসছে এটা সি। তারপর দেখো একটা মানে একটা অঙ্ক দিয়েছে লগের অঙ্ক, কোষে দেখি 21 আছে তোমাদের এটা, যে 5⁻³ লগ এক্স বেজে 5 আছে, এর মান এর মধ্যে কোনটা হবে। তো অঙ্কটা প্রথমে তুলে নেই, অঙ্কটা বলছে ভিআই এ 5⁻³ লগ বেজে আছে 5x, এর মান কত হবে। তো ফার্স্ট একটা কাজ করবে তোমরা, এই 3টাকে প্রথমে এক্স এর এখানে বসিয়ে দেবে, একটা সূত্র আছে লগের সামনে কোনো সংখ্যা থাকলে এখানে লগের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার পাওয়ারে এই সংখ্যাটা চলে যায়,
তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি লগ 5 থাকবে বেজে এক্স টু দি পাওয়ার 3। ঠিক আছে, এবার আরেকটা সূত্র আছে তোমাদের, লগের এই যে নিচে মানে মেন সংখ্যাটা, লগ যদি পাওয়ারে থাকে তার যে বেস, সেই বেস আর লগের এই যে বেস, এই বেস বেস যদি মিলে যায় তাহলে আমরা ডিরেক্টলি এই লগের সংখ্যাটাকে লিখতে পারি, অর্থাৎ সঠিক উত্তর হবে এর সাথে সাথে এক্স কিউব, অর্থাৎ এই সংখ্যাটা। আমি সূত্রটা একটু বলি, এই যে এ লগ এ টু দি বেস এম, এটা হলে উত্তর হবে এক চান্সে, মানে এটা সমান সমান লেখা যাবে ডিরেক্টলি এম। তো চলে এসো নেক্সট কোশ্চেনে, বলছে যে এটি একটি বহুপদী সংখ্যামালার এই দুটি উৎপাদক হলে পি এবং আর এর মধ্যে সম্পর্ক কি হবে। দেখো এটা ইকুয়াল টু 0 করবো, এক্স এর মান পাবো, এটা ইকুয়াল টু 0 করবো, এক্স এর মান পাবো, সেই দুটোই আমরা এটাই বসিয়ে দেবো, দিয়ে যে করেই হোক আমরা সেখান থেকে আমরা পি এর আর এর সম্পর্ক বার করতে পারবো। তো ফার্স্ট আমাদের করতে হবে, যেটা প্রথম উৎপাদক দেওয়া আছে, আমি দুই দিকে দুটো করব। এক সাইডে দেওয়া আছে আমাদের প্রথম উৎপাদক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স মাইনাস 2, সেটা সমান 0 করবো, আর এটা হচ্ছে এক্স মাইনাস 1/2, সেটা সমান 0 করবো। তাহলে এখান থেকে আসবে এক্স এর মান 2, এখান থেকে এক্স এর মান আসবে 1/2। এবার আমাদের ফার্স্ট কাজ হবে যে এই যে বড় রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর, এবং এদিকেও আমি লিখে নেবো পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর। এই দুই জায়গায় আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো, যেই এক্স এর মানটা আমরা বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে এর ভ্যালুটা 0 দেবে, সুতরাং এটা অতএব দেওয়ার দরকার নেই, এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এটা লিখে নিলাম। অতএব আমরা লিখতে পারি এই যে রাশি, এই রাশিতে এক্স এর মান যদি আমরা 2 বসিয়ে দেই সঙ্গে সঙ্গে কিন্তু এর ভ্যালুটা হয়ে যাবে 0, কারণ এক্স মাইনাস 2 একটি উৎপাদক, সুতরাং এক্স এর মান এটাই বসিয়ে দিলে তার মান 0 দিতে বাধ্য। ঠিক আছে, অতএব এখানেও তাই, আমরা যদি এক্স এর জায়গায় 1/2 বসিয়ে দিই তাহলে কিন্তু সরাসরি এই রাশিটার মান দেবে 0। তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, এটা আসছে কত, 4p প্লাস 10 প্লাস আর ইকুয়াল টু 0। এখান থেকে আসবে 1/4, এটার স্কয়ার করলে 1/4, তাহলে p/4 প্লাস 5/2 প্লাস আর ইকুয়াল টু 0। এবার কি করব, এটার মতো অনেকটা দেখতে করব আমরা, এখানে 4 যদি লসাগু করি তাহলে p প্লাস 10 প্লাস 4r ইকুয়াল টু 0, তার মানে p প্লাস 10 প্লাস 4r ইকুয়াল টু 0। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা যদি দেখি 10 যেটা আছে 10, এই 10টাকে আমরা এক সাইডে পাঠিয়ে দিচ্ছি। দেখো কি কেন পাঠাচ্ছি একটু পরেই বুঝতে পারবে। তাহলে 10টা ডান দিকে পাঠিয়ে দিলে -10 হয়ে যাচ্ছে, আর এখানেও তাই 10টাকে যদি আমরা ডান দিকে পাঠিয়ে দিই হয়ে যাবে -10। তাহলে বাম সাইডটা দেখো আলাদা কিন্তু ডান সাইডটা একই, ডান সাইডটা যদি একই হয় তাহলে আমাদের গণিতের যে ধর্ম অনুযায়ী আমাদের বাম সাইডটাও সমান হবে। অতএব আমরা এখান থেকে বলতে পারি 4r প্লাস আর ইকুয়াল টু পি প্লাস 4r। এটা করে কি লাভ হলো, এটা করে আমরা কি করব, পি গুলো যদি আমরা বাম সাইডে আনি তাহলে 4r থেকে একটা 4p থেকে একটা পি বাদ যাবে, তাহলে 3p। আর যদি আর গুলো ডান সাইডে পাঠিয়ে দেয় তাহলে 4r থেকে এই আরটা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 3r। তাহলে আমরা যদি 3 ক্যান্সেল করি তাহলে পি আর আর এর মধ্যে সম্পর্ক পাবো, এদের সম্পর্ক হলো এরা দুজনে সমান। তো আমরা চলে আসবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, নেক্সট অঙ্ক বলছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, অর্থাৎ পরিসীমা 50% হ্রাস করবো, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে সেটা আমাদের বার করতে হবে। তো ফার্স্ট তোমরা যেটা করবে 2 থেকে আমরা ধরি বৃত্তের পরিসীমা, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিসীমা কি হবে, যদি ব্যাসার্ধ আর হয়, যদি ব্যাসার্ধ আর হয় তবে পরিসীমা বা পরিধি হবে বৃত্তের ক্ষেত্রে কত, 2πr। তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিসীমা হয় 2πr। বলছে পরিসীমা 50% হ্রাস করো, অতএব 50% হ্রাস করলে পরিসীমাটা কত হবে, 50% হ্রাস করলে পরিসীমা হবে 2πr ইন্টু 50/100, এত হবে। তাহলে পরিসীমা যদি এত হয় আমরা এটা দিয়ে কাটাকুটি করলে 2 মানে πr হচ্ছে পরিসীমা। আচ্ছা যাই হোক, যদি ব্যাসার্ধ আর হয় তবে পরিসীমা হবে 2πr এবং ক্ষেত্রফলটাও একটু বার করে নেব, এবং ক্ষেত্রফল হবে πr²। ঠিক আছে, এবার ভালো করে দেখো, প্রথমে কি করলাম, ব্যাসার্ধ যদি আর হয় তবে পরিসীমা হবে 2πr এবং ক্ষেত্রফল হবে πr²। 50% হ্রাস করলে পরিসীমা হচ্ছে কত, πr। তাহলে ধরি এখন ব্যাসার্ধ এই মুহূর্তে মানে 50% হ্রাস করার পর যে পরিসীমা হচ্ছে, এখন ব্যাসার্ধটা r1 ধরবো, যেটা আগে r ধরেছিলাম এখন আমরা সেটাকে r1 বলবো। অতএব আমরা বলতে পারি পরিসীমার সূত্র হবে
টু পাই আর ওয়ান, এটা পরিসীমা সূত্র, কিন্তু এখন পরিসীমা কি পাই আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে আর ওয়ানের মান হচ্ছে পাই আর বাই টু পাই। সো আমরা এখান থেকে বলতে পারি যে আর ওয়ানের মান পাই বাই কেটে গেলে হচ্ছে আর বাই টু। তাহলে আর ওয়ানের মান হচ্ছে আর বাই টু। অতএব এখন এখন মানে বক্রতা মানে এখন ক্ষেত্রফল কত, অতএব এখন এই মুহূর্তে এখন ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, কি হবে পাই, এখন আটটা হয়েছে আর বাই টু, তাহলে আর বাই টু এর স্কোয়ার। এখন ক্ষেত্রফল এত বর্গ একক, আমি এককগুলো দিচ্ছি না, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার বাই ফোর, তার মানে আমরা বলতে পারি না যে পাই আর স্কোয়ার বাই ফোর হচ্ছে এখন এখন ক্ষেত্রফল, যেখানে আগে ক্ষেত্রফল হয়েছিল কত পাই আর স্কোয়ার, এখন ক্ষেত্রফল হয়েছে পাই আর স্কোয়ার বাই ফোর। তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেল, অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল। একটু কিন্তু এই কোশ্চেনটা বড় হয়ে যাচ্ছে। তো ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল, ছিল আগে হচ্ছে পাই আর স্কোয়ার, এখন হয়েছে পাই আর স্কোয়ার বাই ফোর, এতটা হ্রাস পেল। এখন শতকরা বললে কি হবে, প্রথম অবস্থায় কি ছিল দাগের নিচে ইন্টু পাশে 100%। তাহলে এটা যদি লসগু টসগু করা যায় তাহলে ফোর পাই আর স্কোয়ার থেকে পাই আর স্কোয়ার বাদ যাবে, তার মানে থ্রি পাই আর স্কোয়ার বাই ফোর হবে, আর দাগের নিচে আর একটা পাই আর স্কোয়ার আছে ইন্টু 100%। সো এটা ক্যালকুলেশন করলে এটা কেটে যাচ্ছে, এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 25, 3 25 75। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্ষেত্রফল কিন্তু হ্রাস পাবে 75%। পরিসীমা যদি 50% কমানো যায়, ক্ষেত্রফল কমে যাবে 75%। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপরে ডি যে কোনো একটি বিন্দু পি কিউ আর এস যথাক্রমে এবি বিসি এডি ডিসির মধ্যবিন্দু বিডি 7 সেমি হলে পি আর এবং কিউ এস এর সমষ্টি কত হবে। খুব সুন্দর কোশ্চেন, ছবিটা আঁকলেই একেবারে জলের মতো হয়ে যাবে তোমাদের সামনে কোশ্চেনটার উত্তর। তো ফার্স্ট আমি একটা ছবি আঁকবো, যে ছবি থেকে তোমরা পুরো ব্যাপারটা সুন্দর বুঝতে পারবে। এ বি সি একটি ত্রিভুজ, এসি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি। এবার বলেছে যে এ বি বাহু মধ্যবিন্দু হচ্ছে পি, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আর ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এস। এখন বলেছে যে বিডিটা 7 সেমি, তাহলে এখানে আমি লিখে দিই 7 সেমি। তাহলে পি আর কিউ এস এর সমষ্টি কত। কত সুন্দর দেখো কোশ্চেনটা। এটা তোমাদের উপপাদ্য 20 এবং 21 আছে, যে তোমার 20 অথবা 21 যে কোনো একটা আছে। এখানে এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজের এই দুটি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা এবং এটা, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। এটা কি হয়, তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে আমি একটু লিখে দেই, বলবে ত্রিভুজ এ বি ডি এর এ বি আর এডি বাহুর মধ্যবিন্দু কি হচ্ছে পি ও আর। অতএব মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা পিআর, এই পিআরটা কার অর্ধেক হবে, অপর যে বাহু ছিল ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের এই দুটি বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, অপর একটি বাহু ছিল সেই অপর বাহুটির অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু বিডি। অনুরূপে আমরা বলতে পারি, অনুরূপে আমরা ঠিক একই রকমভাবে বলতে পারি যে কিউএস কিউএস এই কিউএসটাও কিন্তু হাফ ইন্টু বিডি। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কিউএস হচ্ছে হাফ ইন্টু বিডি। এবার তো বিডির মান আমাদের দেওয়া আছে, তো বিডির মান তো 7, তাহলে আমরা বলতে পারি না যে 7/2 হবে পিআর। ঠিক একই রকমভাবে এখানেও বিডির মান আমরা 7 বসিয়ে দিলে 7/2। প্রশ্ন করেছে পিআর এবং কিউএস এর যোগফল কত, অতএব আমরা বলতে পারি যে পিআর আর কিউএস এর যোগফল হবে 7/2 + 7/2। সেটা ক্যালকুলেশন করলে আসবে কত 14/2, তার মানে 7। তাহলে সঠিক উত্তর কিন্তু আসবে 7 সেন্টিমিটার। তো লাস্ট কোশ্চেন বলছে একটি দ্রব্য পরপর 20% এবং 25% ছাড়ে বিক্রয় করলে সমতুল্য ছাড় কত। তো ফার্স্ট 20% ছাড় দিচ্ছে, তারপরে 15% ছাড় দিচ্ছে, তো এর সমতুল্য ছাড় কত, অর্থাৎ এই আলাদা আলাদা ছাড় না দিয়ে একেবারে ছাড় দিলে সেই ছাড়টা কত পার্সেন্ট হবে সেটা আমাদের বার করতে হবে। এই ধরনের অঙ্কে তোমরা দ্রব্যটির মূল্য 100 ধরে নেবে, এক্স ধরলেও কিন্তু হবে, ঠিক আছে। তো আমরা করব কি, ধরি দ্রব্যটির মূল্য 100 টাকা। তাহলে দ্রব্যটির মূল্য যদি 100 হয়, প্রথমে ছাড় দিতে হয়েছে 20%, অতএব 20% ছাড় দিলে কত মূল্য দাঁড়ায়, 20% ছাড় দিলে মূল্য দাঁড়ায় কত 100 টাকা, তার থেকে 20% ছাড় দাও, মানে 100 টাকায় 20 টাকা ছাড় দিতে হবে, অর্থাৎ আমরা ডাইরেক্ট 20 মাইনাস করে দিতে পারি, অর্থাৎ মূল্য দাঁড়াচ্ছে 80 টাকা। ঠিক আছে, এবার আবার 15% ছাড় দিতে বলছে, আবার 15% ছাড় দিলে মূল্য দাঁড়ায় কত হবে, 80 থেকে 15 মাইনাস করা যাবে না, কারণ আগে তো
20% মানে 100 টাকায় 20 টাকা। তো আমাদের দ্রব্যটির মূল্য 100 টাকা ছিল, তাই 20 মাইনাস করেছি। এখন দ্রব্যটির মূল্য দাঁড়িয়েছে 80 টাকা। তো এখন 15% ছাড় 80 থেকে বিয়োগ করা যাবে না, 80 ইন্টু 100 মাইনাস 15/100 এটা করতে হবে, অর্থাৎ ফর্মুলা ধরে করতে হবে। লাভ ক্ষতির সমস্ত ফর্মুলা কিন্তু আমি লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা আছে সেখানে অনেকগুলো, যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আমি করে দিয়েছি এবং সব সূত্রগুলোও কিন্তু আলোচনা করেছি, ওখানে অবশ্যই তোমরা দেখে নেবে। লাভ ক্ষতি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ জিনিস। তো 100 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে কত, 85 টাকা। সো এটা আমরা যদি 0 কেটে দিই, তারপর আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 4, এটা 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে যদি এটা কাটি আমরা জানি 5 × 17 = 85, তাহলে এটা হচ্ছে 4 × 7 = 28, 8 থেকে 2, 4 × 1 = 4 আর 2 = 6, অর্থাৎ দ্রব্যটির মূল্য দাঁড়াচ্ছে 68 টাকা। দ্রব্যটির মূল্য যদি 68 টাকা দাঁড়ায় তাহলে আমরা বলতে পারি অতএব সমতুল্য ছাড় যেটা আমাদের বার করতে হবে, অতএব সমতুল্য ছাড় কত হবে ভালো করে দেখো। তো দ্রব্যটির মূল্য ছিল 100 টাকা, এখন পরপর ছাড় দিয়ে হয়েছে 68 টাকা, তাহলে সমতুল্য ছাড় হচ্ছে, এটা মাইনাস করলে বোঝা যাবে সমতুল্য ছাড় কত। তো 68 আর 270 মানে 32, অর্থাৎ সমতুল্য ছাড় কিন্তু আসবে 32%, বা আমরা বলতে পারি 100 টাকায় 32 টাকা হচ্ছে সমতুল্য ছাড়। তো এখানে দেখো আমাদের সমস্ত শর্ট কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আমি দ্বিতীয় পেজে গিয়ে তোমাদের বড় কোশ্চেনগুলো দেখিয়ে দেবো। এই স্কুলের বড় কোশ্চেনগুলো হচ্ছে এই কোশ্চেনগুলোর মধ্যে যে কোনো কোশ্চেনের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।